প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া থেকে আমি নাহিদ হাসান তিতাস। দেশের অর্থনীতি, সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ, তাই তুলে ধরব আজকের আয়োজনে। আসলে আমরা জানি আপনি একজন জুলাই যোদ্ধার পরিবারের, আপনার বাবা এই জুলাই যে আন্দোলন সেখানে শহীদ হয়েছে। আসলে এই যে আন্দোলন সংগ্রাম, আপনারা যে আশায় আন্দোলন করেছিলেন সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে এবং রাষ্ট্র কেমন চলছে দেখছেন? আমার বাবা দেশের জন্য শহীদ হয়েছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 5ই আগস্ট। তো আমার বাবা এই যে দেশের জন্য শহীদ হয়েছে যে কারণে, সেটা হলো দেশে অনেক বৈষম্য ছিল, দেশে অনেক দুর্নীতি ছিল, অনেক মানুষ অত্যাচারিত ছিল, মানুষ অনেক খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। তো এই যে এগুলো দমন করার জন্য ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই 5ই আগস্ট বিজয় লাভ করে। তো 5 আগস্টের পরে এখন দেখতেছি প্রায় সব জেলাতেই বৈষম্য থেকেই গেছে। অনেক মানুষ অত্যাচারিত হচ্ছে, আপনার চাঁদাবাজি করতেছে, মানুষ খুন করতেছে, ধর্ষণ করতেছে, অনেক কিছু। তো আমার জানা মতে সব রাজনৈতিক দলই 5 আগস্টে মাঠে ছিল। সবার উদ্দেশ্য ছিল একটাই, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে উৎখাত করতে হবে। তো আওয়ামী লীগের মাথাটা কিন্তু চলে গেছে, কিন্তু লেজগুলো আছে। তো এরা আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এরা বিভিন্ন ধরনের রাজনৈতিক নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজি করতেছে, মানুষের উপর জুলুম করতেছে, খুন করতেছে, মানুষকে গুম করতেছে। তো আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমার আকুল আবেদন, এই যে 5 আগস্টের পরে দেশে যেগুলো হচ্ছে, এই চাঁদাবাজি, হত্যা, খুন, গুম, এগুলোর পেছনে যারা জড়িত থাকবে, সে যে রাজনৈতিক দলের নেতাকর্মী হোক, তাদেরকে ইনস্টেড শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের কঠিন থেকে কঠিনতম বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আমরা জানি যে ইসি ইতিমধ্যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ইতিমধ্যে রাজনৈতিক যারা দল আছে, সম্ভাব্য প্রার্থীরা কিন্তু মাঠেও নেমেছে। আসলে কেমন নির্বাচন হবে বলে আশা করছেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপনাদের কোনো ধোঁয়াশা আছে কিনা? বর্তমান যে পরিস্থিতি বিরাজমান, তাতে আমার মনে হয় না যে দেশে নির্বাচন করার মতো একটা সুষ্ঠু পরিবেশ আসছে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা পুরোপুরি সোচ্চার না এবং তারা, আমি বলবো তারা ইনঅ্যাক্টিভের মধ্যেই আছে, তারা এখনও পুরোপুরি অ্যাক্টিভ হয় নাই। দেশে বিভিন্নভাবে অরাজকতা সৃষ্টি তৈরি করার চেষ্টা করতেছে আমাদের, আমরা যাদেরকে দেশ থেকে বিতাড়িত করছি, যে ফ্যাসিবাদী ব্যবস্থা, ফ্যাসিবাদীর যে মানে মেন যে ভূমিকায় ছিল শেখ হাসিনা, তাকে যে আমরা দেশ থেকে বিতাড়িত করছি, তারপরেও কিন্তু তার যে সহ যারা ছিল সহযোগী, তারা কিন্তু এখনও দেশের মধ্যে বিরাজমান এবং তারা বিভিন্নভাবে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করতেছে। আমি চাই যে এইগুলা পুরোপুরি প্রতিহত না হওয়া পর্যন্ত দেশে আসলে সুষ্ঠু নির্বাচন আমার মনে হয় না যে সম্ভব। আর বর্তমানে একটা মানে আপনার কি বলবো, যে অস্বস্তিকর একটা পরিবেশ চলতেছে। আসলে আমরা বুঝতে পারছি না যে আসলে সামনের দিনগুলোতে কি আমাদের সামনে কি আসতেছে। এই যে অস্বস্তিকর পরিবেশ, এটা থেকে যতদিন না আমরা বের হয়ে আসতে পারবো, ততদিন দেশে সুষ্ঠু নির্বাচন আমরা কেউই মনে হয় না যে আশা করি যে সুষ্ঠুভাবে নির্বাচন হওয়া সম্ভব। আসলে এই নির্বাচন নিয়ে দেখতেছি আমরা, যারা এই আন্দোলনে একত্র ছিল, যারা একসাথে ছিল, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু বিভেদ সৃষ্টি হচ্ছে। যেমন এনসিপি, জামাত ইসলাম, এরা কিন্তু বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন তারা মানবে না, কিন্তু বিএনপি বড় একটা দল, তারা কিন্তু বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। আসলে আমাদের এই ঐক্য ফাটল ধরছে কিনা, কি মনে করছেন? আচ্ছা, নির্বাচন ব্যবস্থায় কি আসলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা বলতে পারি কিনা, সেটা আমার প্রশ্ন। যে কারণ নির্বাচন দিয়েই যে দেশে সুষ্ঠু ধারা বা সুষ্ঠু পরিবেশ, যে বৈষম্যহীন সমাজ আমরা চেয়েছিলাম, সেই সমাজটাকে নির্বাচনের মাধ্যমেই কি আপনার নিয়ে আসা কি সম্ভব? এটা আমার মনে হয় না যে না। নির্বাচিত এই গভর্নমেন্টের কথা বলি, এই গভর্নমেন্ট কিন্তু সর্বোচ্চ নির্বাচিত আমি মনে করি। মানে মানুষের ম্যান্ডেট নিয়েই কিন্তু এই গভর্নমেন্ট আসছে। আপনার ডক্টর ইউনূস কিন্তু এমনি এমনি আসে নাই। মানুষের সর্বোচ্চ ম্যান্ডেট, প্রচুর রক্তপাত, প্রচুর জীবনের বিনিময়ে ডক্টর ইউনূসকে এই দেশে বসানো হয়েছে। তাহলে আমি মনে করব সে সর্বোচ্চ নির্বাচিত একজন। কিন্তু বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্লাস এই স্বৈরাচারের যে সকল দোসররা, তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় বিরাজমান এবং তারা চাচ্ছে যে দেশের মধ্যে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ
বিরাজমান থাকুক। এইটা যতদিন না মানে সুষ্ঠুভাবে নিরসন করা সম্ভব, ততদিন দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা আমার মনে হয় না যে সম্ভব হবে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে। আমরা জানি যে ইতিমধ্যে নির্বাচনী যে এমএস সেটা সব জায়গায় চলছে, কুষ্টিয়ায়ও চলছে। আসলে এই যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, আমরা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি দেখছি, সার্বিক যেভাবে দেখছি, প্রশাসন এখনও সেভাবে অ্যাক্টিভ হয়নি। আসলে যে নির্বাচন হচ্ছে, কেমন নির্বাচন হবে বলে মনে করছেন? সুষ্ঠু হবে কিনা মনে করছেন, এবং এই সুষ্ঠু হওয়া নিয়ে কোনো শঙ্কা দেখছেন কিনা? প্রথমে ধন্যবাদ জানাই দেশ টিভি পরিবারকে। অবশ্যই আগামী নির্বাচন নিয়ে শঙ্কা থেকেই যায়, কারণ এখন আগস্ট মাস চলে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেক্ষেত্রে খুব অল্প সময় আমাদের হাতে। তো নির্বাচন হওয়ার জন্য আমার কাছে যেটা মনে হয়, প্রথমে একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ হতে হবে। কারণ আপনি জানেন যে ডক্টর ইউনূস ঐকমত্য কমিশনের বৈঠকে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছে, তারা বসছে, কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু একটা বিষয় নিয়ে তারা ঐক্য হতে পারছে না, কিন্তু তাদের মধ্যে বিভেদ স্পষ্ট। তো আমার কাছে মনে হয় যে আপনি বললেন যে আইনশৃঙ্খলা বাহিনী, অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর আরেকটু রদবদল, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। কারণ বিগত দিনে দেখেন, এখন যারা ওসির দায়িত্ব পালন করছে, এসপির দায়িত্ব পালন করছে, তারা কিন্তু বিগত 17 বছর ধরে ওই কালচারের মধ্যে ছিল। আমরা চাইলে কিন্তু এত অল্প সময় তারা সেই কালচার থেকে বেরিয়ে আসতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ হতে হবে, এবং আমার কাছে মনে হয় যে আমরা যারা জনসাধারণ আছি তাদেরকেও স্বতঃস্ফূর্তভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য সহযোগিতা করতে হবে। আপনি জানেন যে সিলেটে পাথর লুট হয়েছে, এবং বিভিন্ন জায়গায় একদম দিনের বেলায় সবার সামনে গলা কেটে দেওয়া হচ্ছে, পাথর মেরে নিক্ষেপ করা হচ্ছে। এগুলো যতটা না আইনশৃঙ্খলার অবনতি, ঠিক ততটাই একটা সামাজিক অবক্ষয়। তো আমরা চাই আমাদের বর্তমান আপনার নির্বাচন হওয়ার আগে আমাদের সামাজিকভাবে নিরাপত্তার মধ্যে আসতে হবে, অর্থনৈতিক নিরাপত্তা আসতে হবে, এবং বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে মাদকের যে ভয়াবহ একটা ভয়াবহতা আছে, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ যত আপনার সামাজিক অবক্ষয় বলেন, যত খুন বলেন, এই কাজগুলো কিন্তু বেশিরভাগই আপনার মাদকে যারা আসক্ত এবং কিশোর গ্যাং করে, এবং আমরা এটা স্পষ্ট জানি যে কিশোর গ্যাং কিন্তু সরাসরি মাদকের সাথে সম্পৃক্ত। তো আমাদের আসলে সামাজিকভাবে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, এবং ডক্টর ইউনূস সরকারের যারা উপদেষ্টা আছে, দেখেন এত মানুষ মারা গেল, এত আহত, আমরা কিন্তু আহতদের এখনও সঠিক পুনর্বাসন করতে পারি না, সঠিক চিকিৎসা করতে পারি না, নিহত পরিবাররাও কিন্তু সঠিক পুনর্বাসন পায় না। তাহলে এত ত্যাগ তিতিক্ষার পরে আমরা যাদেরকে আমরা উপদেষ্টা বানালাম, তারা কিন্তু আমাদের মানে আমরা যে আশা করেছিলাম যে আমাদের আগামীর বাংলাদেশটা এমন হবে, আমাদের চিন্তা চেতনা এমন হবে, আমার তো মনে হয়েছিল গত 5 আগস্টের পরবর্তী সময় আমাদের কাজ একদমই নেই। কারণ ফ্যাসিস্ট যেখান থেকে বিদায় হয়েছে, এখানে তো আসলে নতুন করে আর সামাজিক কোনো কিছু কাজ করার থাকে না। কিন্তু আমরা এই 1 বছরে দেখেন, আমার কাছে মনে হয় যে ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে আরও নতুন ফ্যাসিস্টের জন্ম হয়েছে, যেটা থেকে বের হয়ে আসা আমাদের অতীব জরুরি। এবং এই বের হয়ে আসতে হলে রাজনৈতিক প্রত্যেকটা দলের যেমন ঐক্য হওয়া দরকার, ঠিক একইভাবে সামাজিকভাবে আমাদের সচেতন হতে হবে, এবং অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি সজাগ হতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে জনতার ভাবনায় সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে সীমাপা, আমরা জানি যে জুলাই যে আন্দোলন, স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে আপনার বাবা শহীদ হয়েছে। আসলে এই যে 5 আগস্টের পরের যে বাংলাদেশ, এই বাংলাদেশে কি আসলে প্রত্যাশা পূরণ হয়েছে কিনা? আমাদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি, কারণ আমরা এখনো এত তাড়াতাড়ি নির্বাচন চাইনি। কারণ আমাদের এখনো কোনো, মনে করেন যে যেগুলো দিতে চেয়েছিল, আমাদের এখনো সেগুলো কোনো কিছু পূরণ আমরা পাইনি। সামান্য কিছু দেশে একটা জানের বিনিময়, যে সামান্য কিছু দেশে, এগুলোতে কিন্তু কোনো একটা ক্ষতিগ্রস্ত। যেটা তো আমার বাপ একটা কর্মস্থ, আমার সংসারের আয় উন্নতি করার 19 ব্যক্তি ছিল, উনি হারায় গিয়েছে। তো এখন সরকার আমাদের মনে আশ্বাস দিয়েছে, আমরা তো চাইছি যে এই সরকার আমাদের, কিন্তু এই সরকার তো আমাদের না। নির্বাচনের পর যে পরবর্তীতে পাল্টে যাবে না, নির্বাচনের পরে যে তার রূপ চেঞ্জ হবে না, এর কোনো তো নিশ্চয়তা নাই। তা আমরা চাচ্ছি যে আমাদের একটা নিশ্চয়তা করে, আমাদের যেখানে যে অধিকার, আমরা সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করে তারা নির্বাচন দিক। আর হলো কথা যে ধরেন 17 বছর একটা হাইনা ছিঁড়ে কাইটে খাইয়ে গিয়েছে, আমরা চাই না যে এইভাবে আর কোনো হাইনা এসে আমাদের ছিঁড়ে কাইটে খাক। আমরা কোনো মা বোন ইজ্জত হারাতে চাই না, কোনো ভাই চাঁদাবাদির জন্য জীবন দিতে চাই না। তা আমি একটা সুন্দর দেশের জন্য, সুন্দর একটা রাষ্ট্রের জন্য, যেভাবে আমার বাপ ভাইরা রক্ত দেশে দেওয়ার পরে যেরকম জীবন দিয়ে একটা সুন্দর রাষ্ট্র চাইছে, আমরা সেই রাষ্ট্র এখনও পাইনি।
আমরা চাচ্ছি সুন্দর রাষ্ট্র গঠন করে তারপর নির্বাচন দিতে। আমাদের যেগুলো দাবি দাবা, আমাদের যেগুলো আমরা এখনো যে অধিকার থেকে বঞ্চিত আছি, সেই অধিকারগুলো আমাদের ফিরিয়ে দিয়ে তারপর তারা নির্বাচন দিক। আমাদের কাছে, সরকারের কাছে আমাদের এইটাই দাবি। ধন্যবাদ। আমার সাথে আরেকজন রয়েছে, আমি একটু কথা বলতে চাই। আসলে বর্তমানে আমরা যেটা দেখতেছি যে ইসি ইতিমধ্যে বলেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? কোনো আসলে নির্বাচন পিছায় যেতে পারে কিনা, বা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথমেই নির্বাচনের অনুকূলে নাই। এই নির্বাচনমুখী হতে হলে আইন শৃঙ্খলা আরও অনেক বলিষ্ঠ শক্তিশালী ভূমিকা রাখতে হবে। তাদেরকে মানে ক্ষমতাহীনভাবে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনকে, তাদেরকে ক্ষমতা বৃদ্ধি করতে হবে নির্বাচনটা সঠিকভাবে করতে হলে। আর নির্বাচন করতে হলে অনেক কাজ এখনও নির্বাচন কমিশনারের বাকি আছে। সবার সাথে দলমত নির্বিশেষে যাতে উৎসব মুখর ঈদের দিনের মতো একটা মনে হয় 16 বছর পর আমরা সেই নির্বাচনটা চাচ্ছি, কিন্তু এখন নির্বাচন হলে ওই নির্বাচনটা হবে কিনা এটাই প্রশ্নবিদ্ধ। তো কেউ চাচ্ছে, কেউ চাচ্ছে না, যাতে সবাই নির্বাচন আসুক, সবাই ভোট প্রয়োগ করতে পারুক, এই দেশের 18 কোটি মানুষই ভোট প্রয়োগ করতে পারুক, আমি এটা মনে করছি। আসলে আমরা জানি যে কুষ্টিয়া একটা মাদকের অভয়ারণ্য, কারণ সীমান্তবর্তী একটি জেলা। আসলে 5 আগস্টের পরে কি মাদকের অবস্থা কেমন দেখছেন? আরও ভয়াবহ। মানে নির্লজ্জভাবে বলতে আমার ইচ্ছা হচ্ছে, আগে একভাবে ছিল, এখন তার দ্বিগুণ হচ্ছে। এটা কারা করছে? এর দায়ভার কে নেবে? আমরা কাকে ধরবো? আমরা তো শেষ হয়ে গেছি। আমার সন্তান যে বাড়ি থেকে বেরিয়ে দেখতে পাচ্ছে মাদক বেচা কিনা, আমার ওই সন্তানকে আমি কি বাড়ি রেখে সুস্থ পরিবেশে মানুষ করতে পারবো? আমি তো নিজে হুমকির মুখে। আমার সন্তানকে হোস্টেল অন্য জায়গায় রেখে লেখাপড়া করতে হবে, ওখানেও তো মাদক আসছে। কুষ্টিয়া না, এটা সারা বাংলাদেশেই। তবে কুষ্টিয়ায় ভয়াবহ রূপ নিয়েছে। এটা প্রশাসনকে এবং যারা সরকার আসে তাদেরকে দেখার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আমরা জানি যে ইতিমধ্যে নির্বাচনী ডামাডল শুরু হয়েছে। আসলে নির্বাচনের মাঠ কেমন দেখছেন? সাধারণ মানুষ 16 বছর ভোট দিতে পারেনি। আমরা জানি যে রাতের ভোট, দিনের ভোট রাতে হয়েছে, বিভিন্ন ধরনের কারচুপি হয়েছে। আসলে সামনের যে নির্বাচন, এই নির্বাচনটা কেমন নির্বাচন চাচ্ছেন? জনসাধারণ ভোট দিতে পারবে কিনা, এই প্রত্যাশা আছে কিনা? কি ধরনের নির্বাচন হলে আপনারা সন্তুষ্ট? ধন্যবাদ দেশ টিভিকে। আমরা যেই জুলাই আগস্টের যেই যুদ্ধ হয়েছে, এখানে সবার চাওয়া পাওয়া ছিল দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, অপশক্তির থেকে তাদেরকে নিজেদের রক্ষা করা, সমাজকে রক্ষা করার জন্য সবাই ছাত্র জনতা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিদায় করেছে। কিন্তু আমরা 5 তারিখের পরে যা দেখছি, এখন পর্যন্ত আমার মনে হয় যে ফ্যাসিস্টকে আমরা বিদায় করার কথা বলি, তার থেকে বড় ফ্যাসিস্ট এখন চারপাশে তাদের কার্যক্রম এবং বিভিন্ন কিছু বুঝাইয়া দিচ্ছে। তো আসলে আমরা যে স্বাধীন দেশ বা গণ অভ্যুত্থানের পরে পৃথিবীর অন্যান্য দেশ যেরকম পরিবর্তন হয় বা যেরকমই হয়, আমাদের রাষ্ট্র কাঠামো শুরুর থেকেই ভুল করে আসছে। তো এখন যে সিচুয়েশন আছে, আসলে যেই নির্বাচন আমরা চাচ্ছি বা অতীতে আরও দেখেছি 15-20 বছর আগে, একটা আনন্দঘন পরিবেশে ভোট হতো। এখন আমরা দেখছি যে অলরেডি কেউ দেখা আছে যে সরকারি দপ্তর দখল করে আছে, কেউ মাঠ দখল করে আছে, ভাগাভাগিতেই তারা সমানে সমান। এখানে এই পরিবেশে যদি ভোট হয়, তাহলে আমার মনে হয় না লেভেল প্লেইং ফিল্ড অন্যান্য দল পাবে এবং এই পেশি শক্তির কাছে তারা দাঁড়াতে পারবে। যারা নতুন চিন্তাধারা নিয়ে এই দেশটাকে গড়তে চায়, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা অংশীদারিত্ব করেছে এবং চেষ্টা করেছে, এখন আস্তে আস্তে তাদেরকে পেশি শক্তি ব্যবহার করে তাদেরকে এখন দাবায় দেওয়ার একটা অপচেষ্টা চলছে। আসলে আমরা যদি নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রত্যেকের অংশীদারিত্ব এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাঠ তৈরি করতে হবে। এখন আইন শৃঙ্খলা যে কোনো সময় থেকে অনেক খারাপ পরিস্থিতি, বিশেষ করে আমাদের কুষ্টিয়াতেই। এখানে পুলিশ কাজ করছে না, এখানে অন্যান্য ডিপার্টমেন্ট কেন কাজ করছে না? আমরা আইন মানছি না। আমরা আমাদের দলের পরিচয়, আমরা দলকে ব্যবহার করে দলের পেশি শক্তি, আমাদের অন্যান্য অপশক্তি, এটা সব মিলে তাদের উপর এমনভাবে প্রেশারাইজ করা আছে যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমরা নিজেরা আইন মানছি না। তো যার কারণে আজকে দেশের এই পরিস্থিতি। আজকে মনে করেন যে একটা মানুষ রাস্তায় নিরাপদে চলতে পারছে না। আমার মা বোনরা রাস্তায় সন্ধ্যার পরে নিরাপদ না। যখন তখন আমরা দেখছি আমাদের কুষ্টিয়াতেই 1 সপ্তাহের ভিতর 5-6টা খুন। তো এই যে আমরা যেই জন্য আজকে যুদ্ধে নেমেছিলাম বা আপামর জনগণ
তাদের দুঃখ কষ্ট। আজকে দেখেন বাজার, মানুষের, গরিব মানুষ না, মধ্যবিত্তদেরও নাবিশ্বাস অবস্থা। সবজি, কুষ্টিয়া বাংলাদেশের ভিতর সবজির রাজ্য বলা হয়, সেই কুষ্টিয়াতে সবজির বাজারে আজকে আমাদের দিনমজুর যারা গরিব, যারা আমাদের মতো আছে, তারা বাজারে যা থমকে যাচ্ছে। বাজারে এত জিনিসপাতির দাম। আমাদের দেশটাকে গড়ার জন্য আসলে আমরা যেই স্বপ্ন দেখেছিলাম, এই গড়ার জন্য কোনো রাজনৈতিক দল মাঠ পর্যায়ে কাজ করছে বলে আমার মনে হয় না। যারা অপশক্তি ব্যবহার করছে, সবাই তার স্বার্থে আছে কখন ভোট হবে, কখন ভোটে জিতে আমরা ওই এমপি মন্ত্রী হব, বাকিগুলো দেশ ছাড়া করব। এই যে মনে করেন যে বাহুবলে যেই শক্তি প্রয়োগ করে নিজেদেরকে জানান দেওয়া বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি। আসলে এই দেশে যারা মনে করেন যে দলমত নির্বিশেষে এই একটা সুন্দর দেশের জন্য জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিল। আমার কাছে অনেকগুলো নিহত পরিবার আছে, অনেক আহত পরিবার আছে, এখন আমার কাছে প্রায়ই আসে। যে লোকগুলো ট্রিটমেন্টও হয় না, কেউ ট্রিটমেন্টও দেয় না, এদের লিস্টে কোনো সহযোগিতাও আসে না। আজকে দেখেন প্রথম বাংলাদেশে আজকে হাসিনার আমলের মনে করেন যে বিলিয়ন বিলিয়ন টাকা লোন শোধ করা হচ্ছে, অথচ নিহত আহত পরিবারদের কী করা হচ্ছে, কিস্তি করা হয়েছে। এবং এই কিস্তি মনে করেন যে বন্টন, যাদের হাত দিয়ে বন্টন হচ্ছে বা ডিস্ট্রিবিউশন হচ্ছে, এগুলো বিন্দুমাত্র কোনো রকম পার্টিসিপেশন ছিল না 4-5 তারিখের আন্দোলনে, কিন্তু তাদেরকেই হত্যাকর্তা বানানো হচ্ছে, বিশেষ কোনো দলের কর্মীকে। তো এইভাবে যদি চলতে থাকে, আমার আশঙ্কার জায়গা নির্বাচন কেন্দ্রিক হোক বা এই বৈষম্যের কারণে বাংলাদেশে আবার কোনো হয়তো বিপ্লব ঘটতে পারে, যেটা বাংলাদেশের মানুষ তখন কি করবে যায় না। গণ অভ্যুত্থানের যেই প্রেক্ষাপট, মানুষ এখন যে ক্ষিপ্ততা, জনসাধারণের ভিতরে যে ক্ষিপ্ততা, তারা ভোটের থেকে আগে চাচ্ছে তাদের বেঁচে থাকার অধিকার। আমাদের হসপিটালে অব্যবস্থাপনা, প্রায়ই ফোন আসে, হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে না, নার্সদের ব্যবহার ভালো হচ্ছে না, ডাক্তাররা বিভিন্ন দালাল নির্ভর হয়ে গেছে, ক্লিনিক নির্ভর হয়ে গেছে। ওখানে মনে করেন যে ফোন করলে হয়তো একজনের রিকোয়েস্ট করলাম, ভাই দেখছি, এর পরবর্তীতে আসলে গ্রাম থেকে একটা মানুষ যখন চিকিৎসার জন্য আসে, তারা চেষ্টা করে যে আমাদের শহরে কে আছে। তো এই সমস্যাগুলো আমরা প্রায়ই ফেস করি। এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থা বলেন, যেখানে কলম ধরতে এখন তাদের পকেটে অস্ত্র, তাদের পকেটে খুর, এগুলো নিয়ে এখন এদের চলাফেরা। আমরা যে বলি যে কিশোর গ্যাং, এই আসলে কিশোর গ্যাংগুলো তৈরি করছি তো আমাদের মতো যারা আছি, আমরা সমাজপতি সাজে বসে আছি, আমরা রাজনৈতিক নেতা সাজে বসে আছি, আমাদের কোনো অ্যাক্টিভিটিস, কোনো কিছু আমরা দৃশ্যমান করছি না যে আমার সমাজ পরিবর্তনের জন্য এই কাজ করছি, ওই এই মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য কিছু করছি, আমরা এগুলো কিছুই দৃশ্যমান দেখতে পারছি না। আমরা এখন ক্ষমতার মোহে কিছু লোক আটকে আছে, আর কিছু লোক ক্ষমতায় কখন যাব এই টেন্ডেন্সি, কিন্তু দেশ সেবা, দেশের মানুষের সেবা, এই দেশকে সুরক্ষা করা, এইটার চিন্তাধারা আমাদের ভিতরে কাজ করছে না। তো আমার এই দেশ টিভির মাধ্যমে বর্তমান সরকারের কাছে আমার একটা আকুল আবেদন যে এই দেশ এবং দেশের মানুষকে নিয়ে আপনারা ভাবেন, আপনারা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এগুলোর নিশ্চয়তা দেন। এরপরে একটা পর্যায়ে আপনারা লেভেল প্লেইং ফিল্ড করেন, ওপেন ভোট হবে, ভোট আনন্দঘন ভোট হোক, যারা ক্ষমতায় আসুক আমরা মেনে নেব। কিন্তু এই যে এত বিশৃঙ্খলার ভিতর দিয়ে আমরা কালকেই ভোট দিতে হয়, পরশুই ভোটের এই সংস্কৃতি, আমরা বুঝতে পারছি যে ভোট করার পরে এই দেশে কী হবে। তো এখান থেকে আমি অনুরোধ করব, বর্তমান যে সরকার দায়িত্ব আছেন, আপনারা সুদৃষ্টি দেবেন এবং দেশের মানুষ এবং জনতা, আপনারা যাদের রক্তের বিনিময়ে আজকে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা যে মসনদে বসেছেন, সেই মসনদের সঠিক দায়িত্বটা পালন করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। প্রিয় দর্শক, জনতার ভাবনায় এই মুহূর্তে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে আমরা জানি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু আসলে আমরা দেখছি নির্বাচন নিয়ে যে গণ আন্দোলন এবং এই যে অভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো একত্রতা ছিল এবং যাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক ছিল, একসাথে আন্দোলন করেছে, আসলে এই নির্বাচন নিয়ে কি এরা কি বিভেদের সৃষ্টি হচ্ছে কিনা, বিভেদ দেখা দিচ্ছে কিনা, কি মনে করছেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভির পরিবারকে। আমার অপিনিয়ন হচ্ছে, আমি প্রথমেই স্মরণ করতেছি 5 আগস্টের যে সকল ছাত্র জনতা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে। নির্বাচনের পরিবেশ বলতে ফ্যাসিস্টের 15 বছরের আমলে আমরা সাধারণ জনগণ দেখছি প্রত্যেকটা জনগণের মধ্যে একটা ভীতির সৃষ্টি করছে ভোট নিয়ে। ভোট কেন্দ্রে মানুষ যাইতে সাহস পায় নাই, ভোট দিতে পারে নাই। অনেক সময় আমরা ভোট কেন্দ্রে গেছি সাহস করে,
হয়তো ভোট দিই নাই, তার আগেই তারা বলছে যে ভোট হয়ে গেছে। এই যে 15 বছর ধরে যে ভীতির সৃষ্টি করলো সাধারণ জনগণের মধ্যে, এরা কিন্তু সেই ভীতির মধ্যে এখনও আছে। তারা কিন্তু এখনও ভোট কেন্দ্রে যেতে সেই সাহসটা পাচ্ছে না। এর মধ্যে আমরা বিভিন্ন টক শোতে বা বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে একটা দলের বক্তব্য থেকে আসতেছে যে ভোট দিয়ে সুস্থভাবে বাড়িতে যেতে পারবে না। সো এই যে ভীতি আবার নতুন করে সৃষ্টি করতেছে, এর জন্য আমার যেটা মনে হয় যে এখন পর্যন্ত মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত না। এখনও তাদের মধ্যে সেই ভয়টা কাজ করতেছে। ভোট কেন্দ্রে আমরা 15 বছর আগে দেখছি তত্ত্বাবধায়ক আমলে ভোট দিচ্ছে একেবারে উৎসবমুখরভাবে, কিন্তু এই 15 বছরে যে ভীতির সৃষ্টি হয়েছে এটা দূর করতে সময়ের ব্যাপার। আর আমাদের যে বর্তমান সরকার কিন্তু সেই জায়গাটা তৈরি করতে পারে নাই। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নিম্নমানের বর্তমানে। তারা ভোট একটা উৎসবমুখর বা ভয়ভীতি মুক্ত ভোটের পরিবেশ তৈরি করতে এখনও সক্ষম না। এটা আমার অপিনিয়ন। আমার অনুরোধ থাকবে বর্তমান সরকারকে প্রয়োজনে বিভাগগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করে প্রত্যেকটা প্রশাসনকে শক্ত হাতে ভোট কেন্দ্র যেন পাহারা দিতে পারে সেই পরিবেশ তৈরি করে জনগণের ভয়ভীতি দূর করে ভোট কেন্দ্রে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে পারলে জনগণ ভোট দিবে। এরপরে আমরা সাধারণ জনগণ বলতে পারি যে দল ভোটে সুষ্ঠু ভোটে নির্বাচিত হবে তাদেরকে আমরা সমর্থন দিব ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে আমরা জানি যে নির্বাচন আগায় আসছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। এই বিভেদের সুযোগে আবার কি ফ্যাসিস্ট সামনে আসার সুযোগ পাবে বলে মনে করছেন কিনা? এই বিভেদ দূর না হলে ফ্যাসিস্টটা আবারও আমাদের দেশের জনগণের উপরে চেপে বসতে পারে কিনা, কি ভাবছেন? ধন্যবাদ দেশ টিভিকে। আমি একজন সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনকারী হিসাবে বলতে চাই যে আমরা যখন আন্দোলনে নেমেছিলাম আমরা কিন্তু কোনো দল বা সরকারের বিরুদ্ধে নামিনি। আমরা যে বৈষম্য সৃষ্টি হয়েছিল সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা নেমেছিলাম, কিন্তু সেই সময়কার সরকার আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তারপরে কিন্তু আমরা যে সরকারের বিরুদ্ধে আমরা কিন্তু নেমেছি। অতএব আমাদের সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা এটা বলতে চাচ্ছি যে আমরা নতুন করে কোনো বন্দোবস্ত কারো তৈরি করার জন্য আমরা সরকার পতন করিনি। আমরা যে স্বৈরাচার সরকার পতন করেছি, আমরা চাচ্ছি এখন যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের দেখে শিক্ষা নিক যে আমাদের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সাধারণ ছাত্র জনতা এবং আমরা যেমনটা চাচ্ছি তেমন যদি তারা দায়িত্ব নিতে পারে তাহলে আমাদের বাংলাদেশ গড়ার জন্য তারা আসুক। আপনি নির্বাচন বলছেন, আমি মনে করি আমি সাধারণ মানুষ হিসাবে বলছি যে নির্বাচন কি, নির্বাচন মানে কি? এখন যারা চাঁদাবাজি করে খাচ্ছে তখন একটা নির্দিষ্ট দল খাবে চাঁদাবাজি করে, এখন যারা খুন গুম করছে তখন একটা নির্দিষ্ট দল করবে। আমাদের আশ্বাস দেন বা আমাদের দেখান যে আমরা ক্ষমতায় গেলে এই কাজটা করব, বা আমরা সোনার একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা এই কাজগুলো করব। আমরা ছাত্র জনতা যারা আন্দোলনে ছিলাম, আমরা যেভাবে স্বৈরাচার পতন করেছি আমরাই আপনাদের আবার সেই জায়গাটাই বসাবো। আমরা এখন দেখছি যে ডক্টর ইউনূস স্যার যিনি আছে তারা কিন্তু জনতার একটা একটা বিশ্বস্ত জায়গা নিয়েই সেই জায়গায় বসানো হয়েছে, কিন্তু সে তার জায়গা থেকে কাজ করলেও এখন রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু তাদেরকে সেইভাবে হেল্প করতেছে না। এই জন্য আমরা সাধারণ শিক্ষার্থী বলতে চাচ্ছি যে আপনারা যে দল আসুক আমরা সব দলকেই ওয়েলকাম জানাই যে আমাদের সুষ্ঠু একটা বাংলাদেশ চাই, সুন্দর একটা বাংলাদেশ চাই। এই বাংলাদেশ বিনির্মাণে যারা কাজ করবে, যারা অংশগ্রহণ নেবে আমরা তাদের পক্ষে আছি। আমরা চাঁদাবাজ, ঘুষ, গুম, খুন এইগুলো চাই না। আসলে বর্তমান যে অবস্থা 5 আগস্টের পরে আমরা দেখছি, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় নির্বাচনের পরিবেশ আছে কিনা, আইন শৃঙ্খলা পরিবেশ আছে কিনা সেরকম, আসলে প্রশাসন কি জনগণ যারা ভোট দিতে যাবে তাদেরকে নিরাপত্তা দিতে পারবে কিনা, আবার কি 16 বছরের সেই ভোট আসবে কিনা, এরকম কোনো শঙ্কা আছে কিনা আপনাদের মনে? ধন্যবাদ দেশ টিভিকে। আমি প্রথমেই বলতে চাই এখন যেই পরিবেশ রয়েছে কোনোভাবেই নির্বাচন আসলে সম্ভব নয়। কারণ এখন যারা বড় দল রয়েছে তারা এমন একটা চাপ, এই প্রশাসন বলেন গণঅভ্যুত্থানের সময় সবার ভিতরে একটা ঐক্য ছিল যে এই ফ্যাসিস্টের পতন করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে সবার একটা ঐক্য ছিল যে কোনোভাবে এই ফ্যাসিস্টের পতনের মাধ্যমে দেশে তারা দায়িত্ব আসবে। এবং পর্যায়ক্রমে এখন যে অবস্থান রয়েছে, যারা সরকারে রয়েছে তারা অনেকজন রয়েছে তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য অনেক জায়গায় সরকারি দপ্তরগুলোতে বসে রয়েছে। আবার যারা বড় দল তারা চেষ্টা করতেছে একটা চাপ সৃষ্টি করে তারা অতি শীঘ্রই নির্বাচন দিয়ে, এখন নির্বাচনের অবস্থান নেই তারপরে চাই যে নির্বাচন দিয়ে তড়িঘড়ি করে তারা ক্ষমতায় বসে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চাই। তো সেই জায়গা থেকে আমি মনে করি
বা বিশ্বাস করি এখন যে পরিবেশ রয়েছে কোনোভাবেই নির্বাচনমুখী পরিবেশ নেই। এখন যদি নির্বাচন দেওয়া যায় আমি মনে করি যে বড় দল যেগুলো রয়েছে, ছোট দল যারা রয়েছে ওদেরকে সেভাবে মূল্যায়ন করা হবে না বা সেভাবে তারা মাঠে কাজ করতে পারবে না। তো আমি বলতে চাই এই সরকারকে যে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত এবং প্রশাসন যেভাবে কাজ করা উচিত সেইভাবে কাজ করে সুষ্ঠু এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া উচিত বলে আমি মনে করি এবং এই সরকার সেই কাজ করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দেশের অর্থনীতি, সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কুষ্টিয়া থেকে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।